সেই বইয়ে কি লেখা আছে এগুলো সমস্ত যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, একটি ইংরেজিতে বই এবং একটি বাংলায় বই আপনাদের সঙ্গে সরাসরি পরম গৌরবের সময় আজকে আমাদের এই বই প্রকাশ মুহূর্ত আমাদের পাবলিকেশনের কাছে অজয় অমর অক্ষয় হয়ে থাকবে। এবার আমরা বেশি সময় নষ্ট করবো না, বইগুলির বিষয়ে কিছু জানতে আপনারাও আগ্রহী, আমরাও ওনাদের মুখে কিছু শুনতে আগ্রহী। এবার আমরা ওনাদেরকে কিছু বলতে চাই। শুভ সন্ধ্যা অতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং গণপতি উৎসবের প্রাক্কালে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে এই বাংলার একজন তরুণ প্রতিভাবান নেতৃত্ব তথা সামাজিক আন্দোলনের একজন বলিষ্ঠ সংগঠক নিশীথ প্রামাণিক মহোদয়কে পেয়েছি। তিনি যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে থাকতে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্বরাষ্ট্র দপ্তর, তার সাথে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে প্রায় 3 বছরেরও বেশি সময়কাল ধরে পালন করেছেন এবং কোচবিহারের জনগণ তারা এবারেও নিশীথ প্রামাণিককে সমর্থন দিয়েছেন আমার স্থির বিশ্বাস। কিন্তু তাকে কার্যত হারানো হয়েছে, জনগণ তাকে আশীর্বাদ করেছে, এটা আমার বিশ্বাস। কারণ আমি নির্বাচনের প্রচারে এবং পরবর্তী সময়ে কোচবিহারের জনগণের, আপামর জনগণের, শুধু নির্দিষ্ট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নন, তাদের আবেগ, সমর্থন, অভিব্যক্তি সবটা লক্ষ্য করেছি। আমি নিশীথ প্রামাণিকের আজকে একটি অরাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু উত্তরবঙ্গের একদম শেষ প্রান্ত আসামের বর্ডার একদিকে, অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্ডার, কোচবিহার নিয়ে তার অতীত এবং বর্তমান নিয়ে তিনি সুন্দর একটি লেখা লিখেছেন, সেটা আজকে ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। সাথে সাথে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যা ইতিমধ্যে আইনে রূপান্তরিত, লোকসভা 2টি যে কক্ষ আছে অনুমোদিত, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদিত এবং রুলও জারি হয়েছে, অর্থাৎ আইনে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকার তথা বিজেপি সরকার এই আইন প্রণয়নের সমস্ত দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন, তাই মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যারা ডেপুটি ছিলেন তাদের মধ্যে অন্যতম নিশীথ প্রামাণিক এই প্রক্রিয়ার সঙ্গে অনেকটাই যুক্ত ছিলেন। তাই তিনি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তার ইংরেজিতে লেখা বইটি একটি স্বনামধন্য পাবলিকেশন তারা পাবলিশ করলো আজকে। আমরা এটা থেকে অনেক অজানা তথ্য জানবো এবং যারা ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিজমেন্টের রাজনীতি এবং মানুষকে মিথ্যা বলে উত্তেজিত করে
রাষ্ট্র, সংবিধান এবং শান্তির বিপক্ষে কাজ করাচ্ছেন, তাদের কাছেও একটা বার্তা যাবে এই বইটার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি। সাথে এমএলএ সৌমেন রায় রয়েছেন, তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক হলেও ফালাকাটার অধিবাসী এবং বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এলাকার রাজবংশী সমাজের সঙ্গে নিশ্চিত প্রামাণিক বা সৌমেন রায়ের অত্যন্ত একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং তারা এই রাজবংশী সমাজের সংস্কৃতি এবং তাদের যে রাষ্ট্রবাদ, রাষ্ট্রের প্রতি অগাধ আস্থা, সেই চিলা রায় মহোদয়ের সময় থেকে বা তাদের যে প্রবাদ প্রতিম একজন মানুষ ছিল যার নামে ইউনিভার্সিটি, কলেজ, যার মূর্তিতে আমরা প্রণাম করি, ঠাকুর পঞ্চানন বর্মা, তার সঙ্গে তাদের সমগ্র বিষয় ক্ষেত্রে নিশ্চিত প্রামাণিক বা সৌমেন রায়রা আমাদের থেকে অনেক বেশি জানেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, পাবলিশার্সকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানে আমাকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করব নিশ্চিত প্রামাণিক মহোদয়কে এই দুটি বই সম্পর্কে সাংবাদিক বন্ধুদের কাছে বা আমাদের কাছে ছোট্ট করে যে পয়েন্টগুলো আমরা জানি না যদি বলেন সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রথমেই আজকের এই মঞ্চের যিনি প্রধান অতিথি এবং পশ্চিমবঙ্গের আন্দোলনের লড়াইয়ের মুখ, জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জ্ঞাপন করছি। উত্তরবঙ্গের আর একজন নেতা এখানে রয়েছে, সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজবংশী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে যিনি কাজ করছেন, বিধায়ক সৌমেন দা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বইবন্ধু প্রকাশনী যিনি কর্ণধার, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে যারা সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, যারা অতিথিরা এসছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোনোদিনও বই লিখে ফেলবো এটা আমি ভাবিনি। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও যখনই সময় হয়েছিল কোনো না কোনো বই, কোনো না কোনো সাহিত্য, কোনো না কোনো পুস্তক নিয়ে পড়াটা আমার একটা অভ্যেস ছিল। ছোটবেলা থেকে আমি পাঠক ছিলাম, সেই শুকতারার সময় থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সাহিত্য এবং একেবারে ছোটবেলা থেকে নিয়ম করে লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে বই নিয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নতুন নতুন বই সবসময় আমাকে আকর্ষণ করত। একেবারে নির্বাচনের পরবর্তী সময় যখন হাতে বেশ কিছুটা সময় পেয়ে গেলাম, তখন আমার মনে হলো আমার জন্মস্থান কোচবিহার, পশ্চিমবঙ্গের একটি একেবারে প্রান্তিক জেলা। এই কোচবিহার সম্বন্ধে মানুষকে অবগত করবার জন্য একটা কিছু করা উচিত। কারণ আমি অনেক সময় বাইরে যখনই যেখানে গিয়েছি, কোচবিহার বলে পরিচয় দিলে অনেকেই হয়তো সঠিকভাবে সেটাকে চিনতে পারেন না। কেউ হয়তো বিহারের অংশ মনে করেন, কেউ হয়তো বা আসামের একটা অংশ মনে করেন। কিন্তু এই কোচবিহারের রাজনৈতিক থেকে শুরু করে
সংস্কৃতি থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে, ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, সমস্ত কিছু সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা নেবার জন্য এবং সকলকে সেই ধারণা দেবার জন্য এই পুস্তকটি আমি রচনা শুরু করি। এখানে কুচবিহারের ইন্ডিজিনাস খাবার থেকে শুরু করে, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান থেকে শুরু করে, উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, একেবারে চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা, প্রত্যেককে নিয়ে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। তাছাড়া অতীতে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেই রাজনৈতিক পরিস্থিতি এবং সেই যে কুচবিহারের একেবারে প্রাকৃতিক যে সৌন্দর্য, তার মধ্যে থেকেই বেঁচে বেড়া ওঠার যে গল্প, সেই গল্প নিয়ে এই বইটি লেখা হয়েছে। এটা পড়লে কুচবিহার সম্বন্ধে একটা বেসিক ধারণা, সাময়িক ধারণা প্রত্যেকে পাবে। এবং সর্বোপরি যে বইটি সম্বন্ধে ওয়াকফ, রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র, এই ওয়াকফ আইন এবং ওয়াকফ সম্বন্ধে লিখবার জন্য আমার মনে হয়েছে বহু যুবক, বহু ইয়াং ছেলে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল দাদা ওয়াকফ নিয়ে কিছু জানতে চাই। তো আমার মনে হয়েছিল যে আমি যদি একেবারে সরাসরি জানাই, সেক্ষেত্রে হয়তো একজন, দুজন কিংবা কয়েকজনকে জানাতে পারবো, কিন্তু একটি পুস্তক আকারে প্রকাশ করলে প্রত্যেকে জানতে পারবে যে এই ওয়াকফ কি, কেন হয়েছিল, তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে একটা সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। এবং তথ্য আধারিত এই বইয়ে এখানে পার্লামেন্টে কোন কোন সময় কি ডিসকাশন হয়েছিল কোড আনকোড করে, এবং সর্বোপরি কোন কোন রাজনৈতিক নেতার কি বক্তব্য, এবং সারা বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে তাতে কোথায় ওয়াকফ কিভাবে দেখা হয়, সেই সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে। আমার মনে হয় এই ধারণা থাকলে পরে ওয়াকফ সম্বন্ধে যে ভুল বোঝানো হচ্ছে, যে কথা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগে বললেন, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে ভুল বোঝানো হয়েছে, এমনকি ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিসমেন্টের রাজনীতির জন্য যেভাবে মানুষকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সেটা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের বোঝা উচিত যে এই ওয়াকফটা কি এবং তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়ে চলছিল। সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে কোন রাজ্যে কিভাবে একে দেখা হচ্ছে, সেই সম্বন্ধিত বিষয় বিস্তারিত লেখা হয়েছে। আমার মনে হয়েছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত, আমার মনে হয়েছে এটা আমাদের নেশনের বিরুদ্ধে একটা কনসপারেন্সি, সেই জন্য আমি এটাকে কনসপারেন্সি হিসেবে দেখেছি। বাকিটা আপনারা সেই যে বই, সেই পুস্তক আপনারা পড়লে পরে বুঝতে পারবেন। এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা এর সম্বন্ধে জানুন এবং সবাইকে জানান দিন যে কিভাবে এই ওয়াকফ দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষের একটা সামাজিক ব্যাধির মতন সেটা ছিল। এবং নিশ্চিতভাবে আমার ধারণা আপনারা এটা পড়লে পরে বুঝতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে এসছেন, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যকে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সর্বোপরি আরো একবার সম্মানীয় শুভেন্দু অধিকারী দাদাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য শেষ করছি। সবাই চায়ের ব্যবস্থা আছে, টিফিনের ব্যবস্থা, সবাই একটু হাইজিন ব্যবস্থা আছে, একটু সবাই গ্রহণ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা একবার একটু